নমস্কার, শুনছেন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ। আপনাদের সঙ্গে মুখোমুখি অনুষ্ঠান নিয়ে আজকে রয়েছি আমি সত্যজিৎ। আর আজকে মুখোমুখি এমন এক মানুষের যার সম্পর্কে কি বলবো। তিনি একাধারে কবি, লেখক, শিক্ষক এবং বাংলা সংস্কৃতির অনেক ভালো ভালো জিনিসের তিনি কাণ্ডারি এবং সাক্ষী। পাশাপাশি তাকে পূর্ব ভারতের প্রথম টেলিভিশন ব্যক্তিত্ব বলা যায় এবং আরও অনেক কিছু। তার সম্পর্কে সত্যি বলে শেষ করবার নয়, তার নামটুকুই বোধ হয় যথেষ্ট। পঙ্কজ সাহা। পঙ্কজদা, তোমাকে অনেক স্বাগত জানাই আমাদের রেডিও স্টেশনে। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্যে। আর অনেক দিন পরে আবার তোমাদের স্টুডিওতে এসে অনেক পরিবর্তন দেখছি স্টুডিওর, সেটা খুব ভালো লাগছে। শ্রোতাদের সবাইকে আমার অনেক শুভকামনা এবং ভালোবাসা জানাই। তুমি বললে অনেক দিন পরে এলে যাদবপুর ইউনিভার্সিটিতে, এবং এই যাদবপুর ইউনিভার্সিটিতেই তোমার সঙ্গে জড়িয়ে অনেক ইতিহাস। তুমি এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলে, এখানে অনেক কর্মকাণ্ডের সাক্ষী তুমি। সেটা যদি আজকে অনুষ্ঠানের শুরুতেই যদি সেটা একটু বলো। আমি অনেক দিন পরে যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এলাম তার সঠিক নয়। তোমাদের এই স্টুডিওতে, এই যাদবপুর ইউনিভার্সিটি যে তোমাদের বেতার কেন্দ্র গড়ে উঠেছে, তাতে এই কমিউনিটি রেডিও সেন্টারে আমি অনেক দিন পরে এলাম। তবে তোমাদের একই সঙ্গে শ্রোতাদের সঙ্গে সঙ্গে কর্মীদের সমস্ত নানা ধরনের তোমরা যে সমস্ত কর্মীরা জড়িয়ে আছো তাদের সবাইকেও আমি আমার শুভেচ্ছা জানাই। তুমি একটা সত্যজিৎ খুব সুন্দর প্রশ্ন করেছ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আমি ছাত্র ছিলাম বললে খুব ভুল বলা হবে। বলা ভালো যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ই ছিল আমার জীবন। আমার সম্পর্কে ডক্টর ত্রিগুণা সেন মজা করে বলতেন যে তুমি তো কোনোদিন যাদবপুরের ক্যাম্পাস ছাড়বে না, তারপরে মরবার পরে এই যাদবপুরের গাছগুলোতে ভূত হয়ে ঘুরে ঘুরে বেড়াবে। খুব ভালোবাসতেন আমাদের প্রথম উপাচার্য, যাকে আমরা রেক্টর বলতাম, ডক্টর ত্রিগুণা সেনের আমলের ছাত্র আমি। আরেকজনের কথা খুব মনে পড়ে, তিনি পিসিভি মল্লিক। তিনি আমাদের প্রথম রেজিস্ট্রার ছিলেন। তোমরা হয়তো জানো যে রাজা সুবোধ মল্লিক তার সম্পত্তি দান করেছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের জন্যে। তাঁরই দানের জমিতে কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস গড়ে উঠেছে এবং তাঁরই সুযোগ্য পুত্র ছিলেন আমাদের রেজিস্ট্রার। এবং তাদের সঙ্গে তারা যতদিন বেঁচে ছিলেন আমার সঙ্গে একটা ব্যক্তিগত যোগাযোগ ছিল, এবং যে সমস্ত মানুষের স্নেহ পেয়েছি তা আজকে এতদিন পরে এসে খুব মনে পড়ে। যাদবপুরে তখন ডক্টর ত্রিগুণা সেন শুরুতে এমন কতগুলো ব্যবস্থা করেছিলেন যে সিলেবাসের বাইরে, ধরো সংস্কৃতির এবং বিদ্যাচর্চার সঙ্গে সঙ্গে যেগুলো অবশ্যই দরকার তার চর্চার সুযোগ এনে দিয়েছিলেন ছাত্রদের কাছে। যার জন্য ইউনিভার্সিটি ড্রামা ক্লাব, ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি, তারপরে ধরো মিউজিক ক্লাব, এরকম নানা রকম ক্লাব ছিল। তাতে সমস্ত ফ্যাকাল্টির ছেলেমেয়েরা আমরা ওই বিষয়গুলো নিয়ে চর্চা করতে পারতাম। ইউনিভার্সিটি ফিল্ম সোসাইটি আমার একটা প্রিয় জায়গা ছিল। আমি ইউনিভার্সিটি ড্রামা ক্লাবের সেক্রেটারি ছিলাম, নাটক পরিচালক ছিলাম। যতদিন বিশ্ববিদ্যালয়ে ছিলাম বিশ্ববিদ্যালয়ের নাটকগুলোর পরিচালক ছিলাম আমি। বিশ্ববিদ্যালয়ে নাটক পার্বণ, নাটক উৎসব, নানা রকম ব্যাপার চালু করেছিলাম এবং আমাদের নাটকের মান কিন্তু খুব উন্নত ছিল। তখন বেতার নাটক প্রতিযোগিতা হতো নানান ভাষাতে এবং প্রত্যেকটা ভাষাতে যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রথম হতো। তাছাড়া যখন আন্তঃবিশ্ববিদ্যালয়ে নাটক প্রতিযোগিতা হতো তখন আমরা অনেক সম্মান নিয়ে আসতাম। আমার মনে আছে যে একবার আমরা বিশ্বভারতীকেও হারিয়ে আমরা পুরস্কার নিয়ে এসেছিলাম এবং ডক্টর সেন খুব খুশি হয়েছিলেন। নানান রকম পরীক্ষা নিরীক্ষা হতো তখন নাটক নিয়ে। একটা রিভলভিং স্টেজ ছিল, সেটা এখন আর নেই, ভেঙে গেছে। মুক্তাঙ্গনটা মনে হয় এখনও আছে। তাছাড়া গান্ধী ভবন, বিবেকানন্দ হল, অনেকগুলো স্টেজ ছিল। এই গান্ধী ভবনের যখন উদ্বোধন হয় তখন আমার উপর দায়িত্ব ছিল উদ্বোধন অনুষ্ঠানের। যখন বিবেকানন্দ হলের উদ্বোধন হয় তখন আমি সবে বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে এসেছি, তো আমাকে বলতে বলা হয়েছিল ছাত্রদের তরফ থেকে, এবং সেই স্মৃতি জড়িয়ে আছে এখনও। তারপরে বিবেকানন্দ হলের চাবি তো আমার কাছেই থাকতো রিহার্সালের জন্য, মিটিংয়ের জন্যে। আমাদের যারা দারোয়ানরা ছিলেন তারা বলতেন যে সারাক্ষণ তোমাকে চাবি দিতে হয়, তোমার কাছে রেখে দাও। গান্ধী ভবনেরও চাবি আমার কাছে থাকতো। তখন এত ফর্মাল ছিল না ইউনিভার্সিটি, ভীষণ আন্তরিক ছিল, ঘরোয়া ছিল, খোলামেলা ছিল। এই যে এতগুলো ক্লাবের কথা তোমাকে বলছি, এর মাধ্যমে কিন্তু ছেলেমেয়েরা সিলেবাসের বাইরে
জীবনকে চেনার একটা সুযোগ পেত। তখন আমি একটা দিকের অভাব অনুভব করি, যে সাহিত্য এবং চিত্রকলা নিয়ে কোনো আমাদের এখানে ক্লাব নেই। তো আমি তখন একটি প্রস্তাব দিয়েছিলাম যে ইউনিভার্সিটি আর্ট অ্যান্ড লিটারেরি সোসাইটি গড়ব। তো বিশ্ববিদ্যালয় মেনে নেয় এবং ইউনিভার্সিটি আর্ট অ্যান্ড লিটারেরি সোসাইটির আমি সেক্রেটারি ছিলাম। এবং সেই সঙ্গে সঙ্গে বিভিন্ন কলেজে আমাদের জার্নাল ছিল, যেমন আর্টস কলেজের একটা আলাদা জার্নাল, ইঞ্জিনিয়ারিংয়ের আলাদা জার্নাল। তো আমি আর্টস কলেজ জার্নালের সম্পাদক নির্বাচিত হলাম। কিন্তু আমার খুব মনে হতো যে সমস্ত বিশ্ববিদ্যালয়ের একটা পত্রিকা থাকা উচিত। তো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমার প্রস্তাব মেনে নিলেন। তখন আমাদের ডিন ফ্যাকাল্টি বলা হতো, ডিন অফ স্টুডেন্টস বলা হতো, তিনি ছিলেন হিমেন্দু বিশ্বাস। তিনি আমাদের এই কর্মকাণ্ডগুলো তদারকি করতেন। তো তিনি মেনে নিলেন আমার প্রস্তাব এবং যাদবপুর বিশ্ববিদ্যালয় পত্রিকা নামে আমি একটি পত্রিকা চালু করলাম। সেটি কিন্তু প্রথম বিশ্ববিদ্যালয়ের সমস্ত ফ্যাকাল্টিকে নিয়ে পত্রিকা, এবং তাতে প্রতিটি ফ্যাকাল্টির ছাত্র এবং শিক্ষকরা লিখতেন। যারা পাশ করে বেরিয়ে গেছেন যাদবপুরের ছাত্ররা, যারা সাহিত্য জগতে স্থান করে নিয়েছেন তারাও লিখতেন। কিন্তু আমি এখান থেকে বেরিয়ে যাবার পরে সেটা আর বেশি দিন চলেনি, মনে হয় আর একটিও সংখ্যা বেরোয়নি। সেটা আমার খুব একটা দুঃখ হয়। আরেকটা ঘটনা হচ্ছে যে যখন ভারত চীনে যুদ্ধ হচ্ছে, তখন ডক্টর ত্রিগুণা সেন বলেছিলেন যে সমস্ত ছাত্রদের কর্মকাণ্ডের টাকা ওই ফান্ডে দেওয়া হবে। তার ফলে আমাদের আর্টস কলেজ জার্নাল আর বেরোয়নি। সেই দুঃখে এবং অভিমানে যাদবপুরে একটা বেসরকারি পত্রিকা আমি চালু করেছিলাম, সমস্ত ফ্যাকাল্টি মিলিয়ে প্রথম পত্রিকা। এবং এটা করতে পেরেছিলাম বলে আমার একটা খুব, বলতে পারো যে একটা খুব তৃপ্তি এসেছিল। সেই যাদবপুর বিশ্ববিদ্যালয় পত্রিকা আমার খুব দুঃখ হয় যে আমি যখন এই ক্যাম্পাস ছেড়ে চলে গেলাম, ছাত্রজীবন শেষ হলো, তারপর আর বেরোয়নি। কিন্তু আরেকটা পত্রিকা বেরিয়েছিল, তখন ইন্দো চীন যুদ্ধ। তো ডক্টর ত্রিগুণা সেন ঠিক করলেন যে আমাদের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের যে টাকাগুলো, সেগুলো ভারত সরকারের ফান্ডে দেওয়া হবে। একটি তহবিল তখন তৈরি হয়েছিল। তাই সেবার আর্টস কলেজ জার্নাল বেরোলো না। তো সেই দুঃখে এবং অভিমানে একটি পত্রিকা আমি চালু করেছিলাম, তার নাম ছিল পিপাসা পরিক্রমা। সেটা আমরা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাই করলাম, কিন্তু সেটা বিশ্ববিদ্যালয়ের, বলতে পারে সরকারি মতে পত্রিকা নয়। সেটা কিছুদিন চলেছিল, যেমন হয় এই পত্রিকাগুলো, খুব বেশি দিনের আয়ু ছিল না। কিন্তু এখানে আরেকটা কথা তোমাকে আমার বলতে খুব ইচ্ছে হচ্ছে যে এটা একটা সৌভাগ্য জানো, যে যাদবপুরে যখন কোনো বিশেষ ঘটনা ঘটত, ধরো ডক্টর ত্রিগুণা সেন বিশেষ একটা সম্মান পেয়েছেন, তিনি মনে হয় তখন পদ্মভূষণ হলেন। তো ছাত্রদের তরফ থেকে সবসময় আমাকে নির্বাচন করা হতো বলবার জন্যে। বা ডক্টর ত্রিগুণা সেন চলে যাচ্ছেন বেনারস ইউনিভার্সিটিতে উপাচার্য হয়ে, তখনও ছাত্রদের তরফ থেকে একজন বলবেন, শিক্ষকদের তরফ থেকে একজন। তো সবসময় আমাকে বলতে বলা হতো। এবং তার ফলে যেটা ঘটত, যে যাকে বলা হয় যে অনেক মানুষের সামনে বলার যে অভিজ্ঞতা, সেগুলো আমি এইভাবেই কিন্তু অর্জন করতে পেরেছিলাম। আর এই যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অ্যাক্টিভিটিসের কথা তোমাকে বলছি, তার মধ্যে যে শুধু সাহিত্য, নাটক, সংস্কৃতি তা নয়। যেমন ইউনিভার্সিটি কোঅপারেটিভ সোসাইটি যেটা ছিল, আমি তার স্টুডেন্ট ডিরেক্টর ছিলাম। আমি ইউনিভার্সিটি ন্যাশনাল ইন্টিগ্রেশন কমিটির সেক্রেটারি ছিলাম, ইউনিভার্সিটি গান্ধী সেন্টারি কমিটির সেক্রেটারি ছিলাম। এরকম নানা দিকে, ধরো ফিল্ম সোসাইটি, ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি, এগুলো তো আমি একজন, বলতে পারো কর্মকর্তাদের একজন। কিন্তু তার বাইরে বিশেষ করে এমন কোনো শাখা ছিল না ইউনিভার্সিটির যেখানে আমি উৎসাহ বোধ করিনি বা আমি সেই কর্মকাণ্ডে জড়িয়ে পড়িনি। এইগুলো আমাকে পরবর্তীকালে আমি যে পেশাতে গেছি তাতে আমাকে নিশ্চয়ই খুব সাহায্য করেছে। তোমাকে প্রথম ইউনিভার্সিটি থেকে ইউনিভার্সিটি ব্লু দেওয়া হয়েছিল, সেই অভিজ্ঞতার কথা যদি কিছু বলো। হ্যাঁ, সেটা ঠিক। আমাকে প্রথম ইউনিভার্সিটি ব্লু দেওয়া হয়েছিল এটা সঠিক নয়। ইউনিভার্সিটি ব্লু তো ধরো খেলাধুলোর দিক থেকে নিয়মিত দেওয়া হতো। আমি যখন ছাত্রজীবন শেষ করে আনছি তখন ওরা বললেন যে তুমি আমাদের ইউনিভার্সিটিকে এত সম্মান এনে দিয়েছো নানান ক্ষেত্রে, তো সংস্কৃতির দিক থেকেই বা কেন আমরা একজন ছাত্রকে ইউনিভার্সিটি ব্লু দেব না, বলে আমাকে তখন তারা দিলেন ইউনিভার্সিটি ব্লু। এবং সেই থেকে সংস্কৃতির দিক থেকেও ইউনিভার্সিটি ব্লু চালু হলো।
আমি এবার একটু জানতে চাইবো যে বেতার সম্প্রচার বিষয়ে তোমার জীবন জড়িয়ে যায় এরপর সেখানে যাদবপুর ইউনিভার্সিটির ভূমিকা ঠিক কতখানি ছিল, আমি জানবো এই প্রশ্নের উত্তর। কিন্তু এখন সময় একটা বিরতি নিয়ে ফিরে আসছি খুব তাড়াতাড়ি। বিরতি থেকে ফিরে এসে শুনবো প্রশ্নের উত্তর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও জেইউ at 90.8 megahertz. At 90.8 megahertz. কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ। ফিরে এলাম বিরতির পর। শুনছেন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ। আমি সত্যজিৎ রয়েছি মুখোমুখি অনুষ্ঠান নিয়ে আজকে আপনাদের সঙ্গে। আজকে মুখোমুখি অনুষ্ঠানে রয়েছে আমাদের সঙ্গে পঙ্কজ সাহা। পঙ্কজদা, বিরতিতে যাওয়ার আগে তোমার কাছে জানতে চেয়েছিলাম যে বেতার জগতে তুমি এরপর জড়িয়ে গেলে, সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের ভূমিকা কতটা ছিল? বিশ্ববিদ্যালয়ের তো একটা বিরাট ভূমিকা ছিল, কেননা যখন বিভিন্ন অনুষ্ঠান হতো, ধরো আকাশবাণীতে কিংবা ভয়েস অফ আমেরিকাতে, তখন ভয়েস অফ আমেরিকারও রেকর্ডিং হতো কলকাতায়। তো বিশ্ববিদ্যালয়কে যখন বলা হতো কোনো ছাত্রকে পাঠাতে, তখন আমাকে পাঠানো হতো, আমি তাতে অংশ নিতাম। আরেকটা ব্যাপার ঘটতো, আমাদের টেলিকমিউনিকেশন ডিপার্টমেন্ট, তাদের একটা ক্লোজ সার্কিট টেলিভিশন ছিল। তো যাদবপুরে বার্ষিক প্রদর্শনী হতো তখন। এই বিশ্ববিদ্যালয়ে বার্ষিক প্রদর্শনী একটা খুব মনে রাখার মতো ঘটনা। তাতে বিভিন্ন ডিপার্টমেন্ট স্টল করত। তো টেলিকমিউনিকেশনের যে স্টলে ক্লোজ সার্কিট টিভি দেখানো হতো, তাদের তো অনুষ্ঠান চাই, অনুষ্ঠান না হলে দর্শকদের তারা কি দেখাবেন। তো প্রত্যেক বছর অনুষ্ঠান অর্গানাইজ করার দায়িত্ব থাকতো আমার উপরে। তা আমি বলতে পারো তখন প্রডিউসার হিসেবে অনুষ্ঠান অর্গানাইজ করতাম, বিভিন্ন ফ্যাকাল্টির ছেলে মেয়েদের দিয়ে নানা রকম প্রোগ্রাম করাতাম। তো সেইটা করতে করতে আমার টেলিভিশনের ব্যাপারে একটা আগ্রহ জন্মে গেল, যে টিভি ব্যাপারটা কি, ভবিষ্যতে টিভিতে কাজ করব, এই একটা আকর্ষণ। আর ওই যে বিভিন্ন রেডিও অনুষ্ঠানে আমাকে পাঠানো হচ্ছে প্রতিনিধি হিসাবে, এই করতে গিয়ে আকাশবাণী কর্তৃপক্ষ ওরা আমাকে খুব পছন্দ করে ফেললেন। ওরা আমাকে বললেন যে তুমি আমাদের এখানে বিভিন্ন অনুষ্ঠান করো। আমিও দেখলাম সুবিধেই হলো, টিউশনি করতে হবে না। তার বদলে আমি বিভিন্ন অনুষ্ঠান করতাম, ক্যাজুয়াল কন্ট্রাক্টেও মাঝে মাঝে কাজ করতাম, স্ক্রিপ্ট রাইটার, অ্যানাউন্সার এইসব হিসেবে। তাতে কিছু টাকা পেয়ে যেতাম। আর কোনো দরকার হলে, তখন তো এত টেলিফোনের চল ছিল না, মোবাইলের যুগও নয়, কোথায় টেলিফোন আসতো জানো তো? আমাদের রেজিস্টারের কাছে। তাকে ফোন করে আকাশবাণী থেকে বলতো পঙ্কজকে একটু পাঠিয়ে দেবেন, এবং তিনি আমাকে কলেজে খবর পাঠাতেন। আমি আবার এসে ওনাকে জিজ্ঞেস করতাম, স্যার কবে যেতে হবে, কী ব্যাপার। এত ঘরোয়া ছিল বিশ্ববিদ্যালয় তখন। তারপরে আমি ওখানে যেতাম। পরে ওরা আমাকে বললেন যে আমরা তোমাকে ব্রডকাস্টিংয়ে নিতে চাই, তুমি অন্য কোথাও চাকরির চেষ্টা করো না। এবং সেইভাবে আমি ধীরে ধীরে ব্রডকাস্টিংয়ে জড়িয়ে গেলাম। আচ্ছা, তুমি আবৃত্তি আন্দোলনের সঙ্গেও যুক্ত ছিলে, সেটা যদি একটু বলো। এটা খুব একটা ভালো প্রশ্ন, এটা এখন মানুষের স্মৃতিতে প্রায় নেই। এটারও কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একটা বড় ভূমিকা আছে। তখন তো আমাদের আর্টস কলেজে সব বিখ্যাত কবিরা, অধ্যাপক শঙ্খ ঘোষ, অলোকরঞ্জন দাশগুপ্ত, জগন্নাথ চক্রবর্তী, শান্তিকুমার ঘোষ, অনেক কবি সেখানে। তো আমার তখন মনে হতো যে শুধুমাত্র রবীন্দ্রনাথ, সুকান্ত, নজরুল কেন, এদের কবিতা আবৃত্তি হওয়া উচিত। তো আমরা তখন প্রথমত এখানে কলেজের যে রিসেসে 1:40 থেকে, আমি জানি না এখন কখন হয়, তো এই সেন্ট্রাল লাইব্রেরির সামনে আমরা একটা পোস্টার লাগিয়ে দিতাম, কবিতা শুনুন, কবিতা শোনান, এরকম দিয়ে কবিতা পড়ে শোনাতাম। শঙ্খদার কবিতা, অলোকদার কবিতা, সেই মুহূর্তে লেখা কবিতা, এমনকি সুনীল গঙ্গোপাধ্যায়, শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা। হ্যাঁ, আমাদের ইউনিভার্সিটির সেন্ট্রাল লাইব্রেরির সামনে দাঁড়িয়ে ওখানে আমরা গলা খুলে কবিতা পড়ছি, আর্টস কলেজের সামনে কবিতা পড়ছি। এবং তারপরে সেগুলো অন্য ইউনিভার্সিটিতে নিয়ে গেলাম, রবীন্দ্রভারতীতে, কলকাতা বিশ্ববিদ্যালয়ে। এবং ধীরে ধীরে, তার আগে আমার একটা সংগঠন ছিল আবহমান, এবং সেই সময় আমি একটি সংগঠন তৈরি করলাম। তখন আমি বিশ্ববিদ্যালয় ছেড়ে চলে যাব, সেই একটা অবস্থা তখন। ইনস্টিটিউট অফ অডিও ভিজুয়াল কালচার। আমার যেহেতু অডিও ভিজুয়াল কাজ করার খুব স্বপ্ন ছিল, ইচ্ছে ছিল, সেখান থেকেই প্রথম শুধুমাত্র আবৃত্তির একটা অনুষ্ঠান করা হলো। তখন আবৃত্তি কেমন হতো জানো তো সত্যজিৎ? একটা গানের জলসা, তার মাঝখানে খানিকটা সময় আছে, সেখানে একজন কেউ 5 মিনিট আবৃত্তি করলেন। তো সেই রকম কেন হবে?
আবৃত্তি একটা সম্মানজনক অবস্থায় যাক এইটা ভেবে শুধুমাত্র আবৃত্তির একটি অনুষ্ঠান আয়োজন করি। সেটি উদ্বোধন করেছিলেন অন্নদা শঙ্কর রায়। শুধুমাত্র আবৃত্তির একটা অনুষ্ঠান করার পরিকল্পনা করেছিলাম এবং সেটি হয়েছিল ম্যাক্সমূলার ভবনে, উদ্বোধন করেছিলেন অন্নদা শঙ্কর রায়। আর সেটিতে 4.5 ঘন্টার অনুষ্ঠান। তাতে প্রথম অনুষ্ঠানেই অংশগ্রহণ করেছিলেন সবিতাব্রত দত্ত, কাজী সব্যসাচী, দেবদুলাল বন্দ্যোপাধ্যায় এবং ইনস্টিটিউট অব অডিও ভিজুয়াল কালচারের সদস্যরা। আমরা তখন প্রথম চালু করলাম কোরাস আবৃত্তি, সেটারও সূত্রপাত করি আমি, এবং সেই অনুষ্ঠানেই প্রথম সূত্রপাত হয় কোরাস আবৃত্তির। ধরো বিষয়ভিত্তিক আবৃত্তি, যেমন সেখানে ছিল বিদ্রোহ ও প্রেম, বা গাছের পাতায় বৃষ্টির শব্দ, বাংলাদেশের কবিতা নিয়ে একটা অনুষ্ঠান। বিষয়ভিত্তিক আবৃত্তির সূচনা হলো, কোরাস আবৃত্তির সূচনা হলো, কেবলমাত্র আবৃত্তির অনুষ্ঠানের সূচনা হলো ওই প্রথম অনুষ্ঠানের মধ্যে দিয়ে। তারপর নানা রকম পরীক্ষা নিরীক্ষা চলতে লাগলো। আবৃত্তি শিক্ষার জন্যে যে ক্লাস নেওয়া, সেটা প্রথম আমি শুরু করি ইনস্টিটিউটের তরফ থেকে। নেহেরু মিউজিয়ামের তরফ থেকে স্কলারশিপের ব্যবস্থা করা হয়। পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে কথা বলে সিলেবাসে আবৃত্তি নিয়ে যাওয়া হয়। 25 নম্বর ছিল পাঠ এবং আবৃত্তি, এখন মনে হয় সেটা নেই। আকাশবাণীতে আমি এটা আবৃত্তি শিক্ষার আসর আরম্ভ করেছিলাম। অবশ্য বেশি দিন সেটা চালাতে পারিনি, কিন্তু শুরু করতে পেরেছিলাম এবং কিছুদিন সেটা চলেছিল। তারপরে 4 দিন ব্যাপী আবৃত্তির উৎসব করি, সেটাই প্রথম আবৃত্তি উৎসব। এবং সেটা হয়েছিল তোমার কলকাতা তথ্য কেন্দ্র, এখন যেটা শিশির মঞ্চ, একাডেমি অফ ফাইন আর্টস, আর হয়েছিল ম্যাক্সমূলার ভবন, এই 3টে অডিটোরিয়ামে। তাতে কবিরাও আবৃত্তি করেছিলেন। সৌম্যমিত্রের জন্য একটি সন্ধ্যা ছিল, প্রবীণ আবৃত্তিকারদের জন্য একটি সন্ধ্যা ছিল। তাতে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র, প্রবোধ সান্যাল, প্রেমেন্দ্র মিত্র এরা আবৃত্তি করেছিলেন। আমরা ইনস্টিটিউটের সদস্যরা নানা ধরনের পরীক্ষা নিরীক্ষা করেছিলাম। আবৃত্তির সঙ্গে সঙ্গীত, আবৃত্তির সঙ্গে অ্যাকশন, আবৃত্তির সঙ্গে কস্টিউম, আলোক সম্পাদ, নানা রকম পরীক্ষা নিরীক্ষা করা হয়েছিল। সেই সময় প্রথম সেমিনার করা হয় আবৃত্তি নিয়ে। এবং আরেকটা জিনিস জানলে তোমাদের ভালো লাগবে, যে বিদেশের কবিরা এসেছিলেন, সেগুলো আমরা দূতাবাসের সঙ্গে ব্যবস্থা করেছিলাম। আমরা তাদের কবিতার অনুবাদ করেছিলাম, তাঁরা তাদের ভাষায় কবিতা পড়েছিলেন। এবং এটা খুব ব্যাপকভাবে হয়েছিল সেই উৎসব। তার সভাপতি ছিলেন সন্তোষ কুমার ঘোষ, যিনি আনন্দবাজার পত্রিকার সভাপতি ছিলেন। আমি ছিলাম সম্পাদক, এবং এমন কোনো কবি ছিলেন না যারা অংশগ্রহণ করেননি। এই করে ধীরে ধীরে ছড়িয়ে গেল এই প্রথম সংগঠন ইনস্টিটিউট অব অডিও ভিজুয়াল কালচার। এবং তারপরে যখন আবৃত্তি আমরা শেখাচ্ছি, নানা রকম অনুষ্ঠান করছি আমরা চারিদিকে, তখন অনেকেই উৎসাহী হয়ে আমাদের সদস্য হতে চাইছে। আমি তখন তাদের বলেছিলাম, তাহলে আন্দোলনটা ছড়াবে না, তোমরা অন্য সংগঠন গড়ো। এই করে একের পর এক আবৃত্তি সংগঠন গড়ে উঠতে লাগলো এবং আবৃত্তি একটা আন্দোলনের চেহারা নিল, যেটা আমি খুব সচেতনভাবে চেয়েছিলাম। সেটা হচ্ছে একেবারে 60-এর দশকের শেষ এবং 70 দশকের শুরুর ঘটনা। আর তোমাকে যে আবৃত্তি উৎসবের কথা বললাম 4 দিন ব্যাপী, সেটা হয়েছিল 1972 সালে। আবার একটু আগের মানে শুরুর কথাই জানতে চাইবো যে আকাশবাণীর তে তারপর তুমি গেলে এবং সেখানে গিয়ে তারপর তোমার কীরকম এক্সপিরিয়েন্স হলো সেটা যদি একটু বলো। হ্যাঁ, আকাশবাণীতে আমার খুব বলতে পারো যে সৌভাগ্য। যখন যুববাণী শুরু হয়, তরুণদের অনুষ্ঠান, তখন আমি প্রথম স্টাফ মেম্বার সেখানে। এবং উদ্বোধন অনুষ্ঠান যেটা হয়েছিল তাতে কয়েকজনের উপর দায়িত্ব দেওয়া হয়েছিল। আমাকে দেওয়া হয়েছিল নাটক লেখা এবং নাটক পরিচালনার দায়িত্ব। আমি 2 মেরুর দ্বন্দ্ব বলে একটা নাটক লিখেছিলাম এবং সেটা মঞ্চস্থ হয়েছিল। আর উদ্বোধন অনুষ্ঠানে আর কাদের দায়িত্ব দেওয়া হয়েছিল জানলে খুব ভালো লাগবে তোমাদের। দেওয়া হয়েছিল বাপি লাহিড়িকে একটা অনুষ্ঠানের দায়িত্ব, আনন্দ শঙ্করকে একটা অনুষ্ঠানের দায়িত্ব, আর দেওয়া হয়েছিল রুমা গুহ ঠাকুরতাকে, আমাকে, আমাদের 4 জনকে দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছিল। এবং যেহেতু তখন থেকেই ওরা আমাকে স্টাফ মেম্বার হিসেবে ভাবতেই আরম্ভ করেছেন, দায়িত্ব দিতে আরম্ভ করেছেন, তাই এগুলো সংগঠনেরও দায়িত্ব আমার উপর পড়েছিল। তখন আমাদের স্টেশন ডিরেক্টর ছিলেন PV কৃষ্ণমূর্তি এবং তিনি আমাকে সন্তানের মতো ভালোবাসতেন এবং বেটা বলে সম্বোধন করতেন। তো সেই থেকে আমার প্রথম বলতে পারো সরকারিভাবে কর্মজীবন শুরু, অর্থাৎ যুববাণীর
প্রথম স্টাফ মেম্বার হিসেবে শুরু। পঙ্কজদা, আমাদের ঘড়ির কাঁটা বলছে যে প্রায় সময় শেষ আজকের। তোমার সঙ্গে আরও অনেক গল্প রয়েছে বাকি, কিন্তু আজকের অনুষ্ঠানে শেষ প্রশ্ন তোমাকে করব যে আকাশবাণীতে তোমার কাজ করার বহু অভিজ্ঞতা রয়েছে, তার মধ্যে থেকে কিছু স্মরণীয় অভিজ্ঞতা যদি আজকে আমাদের বলো, বিশেষ করে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সঙ্গে তুমি ওতপ্রোতভাবে জড়িত ছিলে, সেটা অবশ্যই আজকে তোমার থেকে শুনবো, এবং শুনতে শুনতেই আজকের অনুষ্ঠান আমরা শেষ করব। অনেক পরীক্ষা নিরীক্ষা করেছি যখন আকাশবাণীতে চাকরি করতাম, তার মধ্যে নাটক নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেছি। রবীন্দ্রনাথের সে এই নাট্যরূপ দিয়েছিলেন কবিতা সিংহ, সেটা নিয়ে আমি অনেক পরীক্ষা নিরীক্ষা করেছিলাম এবং সেই সময় এটা নিয়ে খুব আলোড়ন হয়েছিল। রেডিও নাটকে প্রথম আলাদা করে সঙ্গীত সংযোজনা করা, মানে স্টক মিউজিক নয়, একটা বিশেষ নাটকের জন্য বিশেষ একজন সঙ্গীত পরিচালক, এটা আমি সূত্রপাত করেছিলাম। আউটডোর রেকর্ডিং, ধরো খেলা নিয়ে একটা নাটক, তার রেকর্ডিং হচ্ছে যখন তখন ইস্ট বেঙ্গল মোহনবাগানের খেলা হচ্ছে, সেই খেলার চলছে আর সেই খেলার মাঠে দাঁড়িয়ে রেকর্ডিং হচ্ছে। এই ধরনের নানা রকম পরীক্ষা নিরীক্ষা সেই সময় করেছিলাম। আরেকটা হচ্ছে বিচিত্রা বলে একটা অনুষ্ঠান হতো, তাতে শুধু শব্দ দিয়ে কলকাতাকে ধরেছিলাম। সেই অনুষ্ঠানটার নাম ছিল কল্লোলিনী কলকাতা। আরেকটা অনুষ্ঠানে নিঃস্বার্থ ভালোবেসে বলে, সেই অনুষ্ঠানে ধরেছিলাম যে সমস্ত মিশনারিরা এবং বিদেশিরা আমাদের দেশে ভালোর জন্যে তাদের জীবন উৎসর্গ করেছেন, তাদের নিয়ে অনুষ্ঠান। এরকম অনেক কথা মনে পড়ে। আর বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়ে অনুষ্ঠান বিভাগে একটা আলাদা সেল তৈরি হয়, আমি তাতে ছিলাম, এবং সেটা একটা বিপুল অভিজ্ঞতা। আমাদের নিষেধ ছিল যাতে আমরা সীমান্ত পেরিয়ে না চলে যাই, কিন্তু সেই অল্প বয়সে রক্ত তখন ফুটছে উত্তেজনায়, কাজে আমি কিছু নিষেধ মানতাম না, আমি সীমান্ত পেরিয়ে চলে যেতাম। অনেকবার গেছি যখন মুক্তিযুদ্ধ চলছে পূর্ব বাংলায়, এমন অনেক দৃশ্য দেখেছি যে বর্ণনা করা যায় না, এত অত্যাচার খান সেনারা করছে। তার মধ্যে একটা ঘটনা বলবো, তোমাদের শুনলে খুব ভালো লাগবে। নাভারণ বলে একটা জায়গায় একটা খুব বড় হাসপাতাল, নাভারণ হাসপাতাল, সেখানে গিয়ে দেখি যে বাংলাদেশের ডাক্তাররা নার্সরা সবাই ভয়ে পালিয়ে গেছেন, কিন্তু হাসপাতাল চলছে। কারা চালাচ্ছেন জানো? কলকাতা মেডিকেল কলেজের শিক্ষক আর ছাত্ররা, তারা গোপনে চালাচ্ছেন। এবং সেখানে আমার সঙ্গে দেখা হয় আমার বন্ধু ডক্টর শিবাজি বসু, তখন সে ছাত্র, এখন যে বিখ্যাত ইউরোলজিস্ট, তারা তখন গোপনে সেই হাসপাতাল চালিয়েছিল। এবং সেই হাসপাতালে যাদের নিয়ে আসা হচ্ছে, কারোর হাত উড়ে গেছে, কারোর পা উড়ে গেছে, কৃষক মাঠে কাজ করছিল, ধরো জেলে মাছ ধরছে, আর পাকিস্তানি সেনারা মাঠ দিয়ে এগোতে এগোতে মানে মজা করতে করতে গুলি করতে করতে আসছে, আর সাধারণ মানুষদের আহত করছে, তাদের খুন করছে, এবং তাদেরকে নিয়ে আসা হচ্ছে হাসপাতালে, আর তাদের সেবা করছে আমাদের কলকাতার চিকিৎসকরা এবং ছাত্ররা। এই দৃশ্য বারবার দেখেছি। সেই সময় আমাদের মানুষরা, পশ্চিমবঙ্গের মানুষরা উজাড় করে দিয়েছিলেন নিজেদের সাহায্য এবং বলতে পারো সহযোগিতার জন্যে, যার যা আছে তা নিয়ে তারা এগিয়ে গিয়েছিলেন। একদিক থেকে যেমন এই দৃশ্য দেখেছি, আরেক দিক থেকে দেখেছি খান সেনাদের অত্যাচার। এবং বাংলাদেশের মানুষের সঙ্গে তখন থেকেই আমার একটা খুব আন্তরিক যোগাযোগ গড়ে ওঠে, যে জন্যে কয়েক বছর আগে বাংলাদেশ সরকার আমাকে মুক্তিযুদ্ধ সম্মাননা দিয়েছেন। সেটাকে ওরা ইংরেজিতে বলেন দ্য ফ্রেন্ড অফ লিবারেশন ওয়ার অ্যাওয়ার্ড। এবং শেখ হাসিনা এবং তৎকালীন বাংলাদেশের রাষ্ট্রপতি জিল্লুর রহমান, তারা দুজনে আমাকে এই পুরস্কারটি বা সম্মানটি তুলে দেন। এখানে একটা কথা বলবো, শেখ মুজিবুর রহমান যখন কলকাতাতে এলেন ইন্দিরা গান্ধীর সঙ্গে, তখন আমাদের পাঠানো হলো ধারা বিবরণী দেওয়ার জন্যে। ছিলেন বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র, দেবদুলাল বন্দ্যোপাধ্যায়, আর আমাকে পাঠানো হয়েছিল। তখন একটি বিশেষ অনুষ্ঠান করার কথা দিল্লি জানায়, তার দায়িত্ব আমাকে দেওয়া হয়েছিল। সেই অনুষ্ঠান শেখ মুজিব শুনবেন কলকাতায় বসে, সেটা একই সঙ্গে বাংলাদেশ বেতার এবং আকাশবাণী থেকে প্রচার করা হয়। সেই অনুষ্ঠানটার নাম আমি দিয়েছিলাম শেখ মুজিবের বাংলাদেশের প্রতি। অনুষ্ঠানটা প্রযোজনের দায়িত্ব আমাকে দেওয়া হয়েছিল। খুব অল্প সময়ের মধ্যে অনুষ্ঠানটা করতে হয়েছিল। তাতে আমি বিভিন্ন ক্ষেত্র থেকে নিয়েছিলাম, ইতিহাস থেকে ডক্টর রমেশচন্দ্র মজুমদার, বিজ্ঞান থেকে ডক্টর সত্যেন্দ্রনাথ বসু, সঙ্গীত জগৎ থেকে পঙ্কজ কুমার মল্লিক, নাট্যজগৎ থেকে শম্ভু মিত্র, আর চলচ্চিত্র থেকে সত্যজিৎ রায় ছিলেন না কলকাতায়, তাই মৃণাল সেনকে। সেই অনুষ্ঠানে ডক্টর রমেশচন্দ্র মজুমদার
এবং বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসু যা বলেছিলেন বাংলাদেশের ইতিহাসে, সেই কথাগুলো সত্য হয়ে দেখা দিয়েছিল। কিন্তু তখন সেটা ব্রডকাস্ট করা খুব মুশকিল ছিল, কেননা তারা বলেছিলেন যে বাংলাদেশের মাটি রক্তাক্ত হবে এবং শেখ মুজিবের প্রাণ সংশয় হবে। সেদিন কি করে কথা বলা যায়, সেদিন চারিদিকে এত আবেগ, কিন্তু আমাকে সেটা ব্রডকাস্ট করতে হয়েছিল, কারণ রমেশচন্দ্র মজুমদার সবচেয়ে বড় ঐতিহাসিক আর ডক্টর সত্যেন্দ্রনাথ বসু তখন ভারতবর্ষের জাতীয় অধ্যাপক। এবং আমাকে তৎকালীন ডিরেক্টর বলেছিলেন, তোমার চাকরি থাকবে কিনা জানি না, এর একটি শব্দও তুমি বাদ দিতে পারবে না। কিন্তু আমি ব্রডকাস্ট করেছিলাম সাহস করে, আর বলেছিলাম যে তারা তো অনেক দূর অবধি দেখতে পান ইতিহাসের, তাই তারা আমাদের সতর্ক করছেন এরকম ঘটনা যেন ভবিষ্যতে না ঘটে। এ কথা বলে ব্রডকাস্ট করে দিয়েছিলাম এবং আমার চাকরিটা ছিল। আমি শুনছিলাম এবং আমার গায়ে রীতিমতো এখনো কাটা দিচ্ছে সেই বাংলাদেশের মুক্তিযুদ্ধের কথা তুমি বলছো। তোমাকে আরেকটা ঘটনা বলি, এটা আমি জানি না তুমি শ্রোতাদের কাছে পৌঁছে দিতে পারবে কিনা। ইতিহাসের অনেক কথা লেখা হয় না, যেমন শেখ মুজিব সেদিন ময়দানে যে বক্তৃতা করেছিলেন সেটা চারিদিকে লেখা হয়েছে, কিন্তু একটা কথা কোনোদিন লেখা হবে না যে সেদিন বাঙালি কবিতার জন্যে বারবার অনুরোধ করেছিলেন শেখ মুজিবকে। মুজিব সাহেব প্রথমে রবীন্দ্রনাথের একটা কবিতা আবৃত্তি করলেন স্মৃতি থেকে, কিছুক্ষণ পর পরই জনতা চিৎকার করতে লাগলো, মুজিব সাহেব আরেকটা কবিতা বলুন, আরেকটা কবিতা বলুন, এবং উনি স্মৃতি থেকে একের পর এক কবিতা আবৃত্তি করতে লাগলেন বক্তৃতার মধ্যে। প্রত্যেকটি কবিতাই রবীন্দ্রনাথের কবিতা, প্রত্যেকটি কবিতাই শেখ সাহেবের মুখস্থ। এবং লোকে জানে না ওই যে ইন্দিরা গান্ধীর সঙ্গে উনি এলেন, তার আগেই কিন্তু তার আসার কথা ছিল। তখন তিনি মুক্তি পেয়েছেন, তাকে সরাসরি আনা হয়েছে দিল্লিতে, দিল্লি থেকে তিনি কলকাতার উপর দিয়ে ঢাকায় যাবেন। প্রথম নামার কথা ছিল কলকাতায়, আকাশবাণীর তরফ থেকে আমি গেছি, বিরাট ভিড়, একটু একটু করে ভিড় বাড়ছে, অনেক লোককে ইন্টারভিউ করলাম, উত্তেজনা যে আমরা শেখ মুজিবকে দেখব, তিনি এখানে আসবেন এবং বক্তৃতা করবেন, একটা ছোট মঞ্চ করা হয়েছিল। হঠাৎ আমাকে ওই বিমান বন্দরের লোকেরা আমাকে ডাকলেন যে আপনি ছুটুন, একটা বার্তা আসছে। তা আমি ছুটলাম ওখানে, যেখানে তোমার কন্ট্রোল রুম, সেখানে একটি বার্তা এলো। শেখ মুজিব যখন কলকাতার উপর দিয়ে উড়ে যাচ্ছেন তখন উনি বার্তা দিলেন যে বন্ধুরা, আমার কথা ছিল কলকাতার মাটিতে আমি নামব, আপনাদের সঙ্গে আলাপ করব, কিন্তু এখন কলকাতার আকাশে এসে আমার ইচ্ছে হচ্ছে আমি প্রথম স্বাধীন বাংলাদেশের মাটি স্পর্শ করি, তাই আজকে আর নামছি না, কিন্তু কথা দিলাম আমি আপনাদের এখানে আসবো। মানে উনি উপর থেকে বিমান থেকে উনি বার্তা দিলেন, হ্যাঁ, যেভাবে তোমার বৈমানিকরা এখানে গ্রাউন্ড কন্ট্রোলে বার্তা দেয়, সেইখানে নিশ্চয়ই সেই ব্যবস্থা করে দেওয়া হয়েছিল ওকে। ওখান থেকে উনি বললেন এবং আমি সেটা রেকর্ড করলাম যে আমি নামছি না, আজকে আমি চলে যাচ্ছি সরাসরি ঢাকাতে এবং স্বাধীন বাংলাদেশের মাটি আমার প্রথম স্পর্শ করতে ইচ্ছে হচ্ছে, পরে আমি একদিন আসব। এবং সে কথা উনি রেখেছিলেন, তাই পরে উনি ইন্দিরা গান্ধীর সঙ্গে এসেছিলেন। কিন্তু ওই যে একটা অপেক্ষা, এত মানুষের আমাদের অপেক্ষা, এত উত্তেজনা, এবং ওই যে উত্তেজনার পরে আমাদের হতাশা, এইটা আমি রেকর্ড করেছিলাম। লোকে নানান রকমভাবে অপেক্ষা করছে শেখ মুজিবকে দেখবে, তার ভাষণ শুনবে, কিন্তু তারপরে উনি যখন আসবেন না বললেন তখন সকলে যেন ম্রিয়মাণ হয়ে পড়ল। আমি তখন আবার নানাজনকে ইন্টারভিউ করি এবং সেই দিনই সন্ধেবেলায় এই যে প্রতীক্ষা এবং হতাশা, এইটা নিয়ে একটা বিশেষ অনুষ্ঠান করেছিলাম। তখন কত ধরনের যে অনুষ্ঠান করতে পেরেছিলাম সেগুলো এখন ভাবলে খুব অবাক লাগে, কিন্তু ওই অনুষ্ঠানগুলো আর মনে হয় রাখা হয়নি। খুব ভালো হতো ইতিহাসের কারণে যদি ওই অনুষ্ঠানগুলো রেখে দেওয়া হতো। আর আমাদের সময় একদম শেষ, আমাদের আরও শুনতে ইচ্ছে করছে অনেক গল্প, আমরা শুনবো নিশ্চয়ই আবারও। আর আপনাদের কেমন লাগলো আজকের অনুষ্ঠান আপনারা জানান আমাদেরকে ফোন করুন 24146060 এই নাম্বারে। আপনারা মেল পাঠান আমাদেরকে, মেল পাঠান radiojeu@gmail.com। ফেসবুকে আসতে পারেন, ফেসবুকে আসুন www.facebook.com/radiojeu। আর সঙ্গে থাকুন, শুনতে থাকুন মুখোমুখি অনুষ্ঠান এবং অবশ্যই রেডিও জেউর সমস্ত অনুষ্ঠান।